আজকে আমরা সমাধান করব যশোর বোর্ড 2023 সালে যে অঙ্কটি আসছে অংশীদারি ব্যবসায় থেকে। এই অংশীদারি ব্যবসায়ের অঙ্কটির আমরা ক থেকে শুরু করব। ক প্রশ্ন বলা আছে যে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। আর আমাদের প্রশ্নে উত্তোলন সম্পর্কে আমরা আসলে যখন খ এবং ঘ করবো আমরা পুরো প্রশ্নটি পড়বো। এখন ক এর জন্য আমরা শুধুমাত্র উত্তোলনের অংশটুকু দেখব যে উত্তোলন সম্পর্কে আমাদেরকে কি বলা হয়েছে। তো প্রথমে আসো যে উত্তোলন সম্পর্কে এখানে বলা আছে চুক্তি অনুযায়ী অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ দিতে হবে। তাহলে আমরা প্রথমত সুদের হারটি আমরা দেখলাম। এরপরে দেখি আমরা অংশীদাররা যে উত্তোলন করছেন সেটি দেখাও যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে আসিয়া প্রতি মাসের প্রথমে 600 টাকা, সোনিয়া প্রতি মাসের মাঝামাঝিতে 500 টাকা এবং সামিয়া প্রতি মাসের শেষে 400 টাকা করে নগদ উত্তোলন করেন। তাহলে আমরা দেখলাম এখানে তিনজন অংশীদার আসিয়া, সোনিয়া এবং সামিয়া তিনজনই প্রতি মাসে উত্তোলন করেন। তবে তিনজন তিন সময়ে, অর্থাৎ প্রথমজন মাসের শুরুতে প্রথমে, পরের জন মাসের মাঝামাঝি এবং পরের জন মাসের শেষে, অর্থাৎ তিনজন তিন সময়ে প্রতি মাসে উত্তোলন করেন। তবে প্রতি মাসের তিনটি আলাদা আলাদা সময়ে উত্তোলন করেন। তাহলে আমরা যে উত্তোলনের সুদ নির্ণয় করব, আমরা উত্তোলনের একটা ঘর করে রাখলাম, উত্তোলনের সুদ নির্ণয় বিবরণ টাকা। এখানে আমরা তিনজন অংশীদারের নাম লিখে রাখলাম, আসিয়া, সোনিয়া আর সামিয়া। তো প্রত্যেক মাসে যখন অংশীদাররা উত্তোলন করেন তখন উত্তোলনের সুদ ধরার নিয়ম হচ্ছে প্রত্যেক মাসের ওই টাকাকে, প্রতি মাসে যেই পরিমাণ টাকা তারা উত্তোলন করে, হোক সেটি মাসের শুরুতে বা প্রথমে, মাসের মাঝামাঝিতে অথবা মাসের শেষে, প্রতি মাসে যখন তারা উত্তোলন করেন ওই উত্তোলনকৃত টাকাটিকে তুমি কি করবা, পার্সেন্ট ধরবা। তাইলে এই যে দেখো আসিয়া কত টাকা, এই যে 600 টাকা উত্তোলন করেন প্রতি মাসের শুরুতে। তাহলে আসিয়ার 600 টাকা কত পার্সেন্ট, 10%। তাহলে 600 টাকার 10%। এখন কথা হচ্ছে আমরা যখন দেখব যে প্রতি মাসের প্রথমে উত্তোলন করেন তখন আমরা সেটিকে 6.5 মাস ধরবো, 6.5 দিয়ে গুণ করব। আর যখন প্রতি মাসের মাঝামাঝি দেখলাম, সোনিয়ার ক্ষেত্রে প্রতি মাসের মাঝামাঝি আমরা 6 ধরব এবং প্রতি মাসের শেষে হলে সেটিকে আমরা 5.5 দ্বারা গুণ করব। অর্থাৎ এই 6.5, 6 এবং 5.5 এগুলো হচ্ছে সময় বা মাস। তাহলে আমরা আবারও একটু রিভিউ করি যে প্রত্যেক মাসের শুরু বললে আমরা কি করব, 6.5 দ্বারা, প্রত্যেক মাসের মাঝামাঝি হলে 6 দ্বারা এবং প্রত্যেক মাসের শেষে বললে 5.5 দ্বারা আমরা গুণ করব। তার আগে ওই মাসের টাকাকে পার্সেন্ট দিয়ে গুণ, তারপরে 6.5 বা মাসের উত্তোলনকৃত টাকা পার্সেন্ট এবং 6 দ্বারা গুণ মাসের টাকা, মাস। এরপরে মাসিক উত্তোলনের টাকা 10% এবং তার 5.5 মাস দ্বারা আমরা গুণ করব। তো দেখো 610%, 60 টাকা, 60কে যদি তুমি 6.5 গুণ করো তাহলে 390 টাকা। এরপরে আসো 510%, 50, 6 50 300, আর সর্বশেষ 410% হচ্ছে 40, আর 40 হলে 60 20, 220। তাহলে তোমার হয় কত দেখো, 11 হয় থাকে 910 টাকা। এই হলো আমার উত্তোলনের সুদের পরিমাণ। তো আমাদের কয়ের উত্তর এখানেই শেষ। কতে একটু সময় পাই আমি একটু
কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে আমরা এখন যেই যুগে আছি সেটি এআই, তোমরা আমার থেকে ভালো জানো চ্যাট জিপিটি, এআই ইত্যাদি। আর আমাদের এই অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দেখবা ক্লাউড অ্যাকাউন্টিং নাম শুনছো নিশ্চয়ই। ক্লাউড অ্যাকাউন্টিং অর্থাৎ কুইকবুকস, জেরোজ, এই জাতীয় যে সফটওয়্যার গুলো আমাদের দেশে এখনো ওইভাবে প্রচলন হয়নি। সেটি আমেরিকা, অস্ট্রেলিয়া অথবা কানাডা যে দেশগুলো আছে সেই ক্ষেত্রে 35,000-এরও ছোট বা মাঝারি কোম্পানি ব্যবহার করে। তো এই কথাগুলো বলার একটাই কারণ, সেটি হচ্ছে তুমি যা শিখতেছ এবং যা তুমি পরীক্ষার ফলাফল, এটা যদি রোবোটিক সিস্টেম হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ আমরা কিন্তু ভালো একটা সুবিধাজনক জায়গায় দেখি না। কারণ হচ্ছে তুমি খেয়াল করো, আগে যে ছবি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতাম সেটি এখন সফটওয়্যারের মাধ্যমে অটো ইরেজ করা সম্ভব ফটো। ঠিক একইভাবে একটা ভিডিও যদি তুমি এআই কে দাও, সে কিন্তু ভিডিও এডিট করতে পারবে না। কারণ হচ্ছে এআই অথবা এই যে রোবোটিক সিস্টেম, কম্পিউটার সফটওয়্যার যেগুলো বলো, এগুলো কিন্তু তাদের কিন্তু চেতনা নাই যে কখন কোন সাউন্ড দিতে হবে, কখন কি করতে হবে, এগুলো নাই। অতএব আমি এই কারণে কথাগুলো বলছি যে আমরা যদি শুধুমাত্র এই যে দেখো কুইকস বুকস বললাম, জেরোস বললাম, অ্যাকাউন্টিং সফটওয়্যার, এখানে তুমি যদি একটা জাবেদা দুইটা লাইন বসাই দাও সফটওয়্যারে যে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, সে একেবারে আর্থিক অবস্থা পর্যন্ত তোমাকে করে দিবে। শুধু আর্থিক অবস্থা না, অনুপাত এবং অনুপাতের পরে যত রিপোর্ট দরকার তোমাকে সব কিছু করে দিবে। এখন তুমিও যদি এতটুকু পড়াশোনা করে একটা পর্যায়ে 80 ডিগ্রি শেষ করে যদি এতটুকুই পারো, তো তোমার কাছ থেকে রোবটে তো সেটি সম্ভব। তাহলে ভবিষ্যতে যদি তোমাকে এইটাকে পেশা হিসাবে অথবা ভালো একটা জায়গায় যেতে হয়, আমি অবশ্যই বলবো যে এই কাজগুলো পরীক্ষার জন্য না, শুধু অবশ্যই পরীক্ষার জন্য, তবে সেটি যাতে বুঝে বুঝে শেখা হয় এবং সেটা যাতে বাস্তবে তুমি প্রয়োগ করতে পারো। তুমি যাতে রোবটের চাইতে আরেকটু উপরে তুমি যাতে সফটওয়্যার বানাইতে পারো। অ্যাকাউন্টিং যে কোনো সিদ্ধান্ত, যে কোনো রিপোর্ট যাতে তুমি বা তৈরি করতে পারো, তুমি যাতে অডিট করতে পারো, এই লেভেল পর্যন্ত তোমাকে আসতে হবে। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ। এখান পর্যন্তই, আমরা পরবর্তীতে শুরু করবো।